Good morning, dear student. Welcome to the Way of Solution #1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস এবং জিকে ডোজ থেকে আজকে কিন্তু নতুন ভাবে শুরু হচ্ছে জিকে ডোজ 2.0। অর্থাৎ জিকে ডোজে আমরা 55 ক্লাস করিয়েছি এবং এখানে আবার ক্লাস নাম্বার 1 থেকে জিকে ডোজ ভার্সন 2। তো এখানে কিন্তু ক্লাসের কোয়ালিটি লেভেল আরো কিন্তু হাই থাকবে, যেহেতু পরীক্ষা সামনে আসছে। প্র্যাকটিস আমরা আরো ভালো করে যাতে হয় সেই চেষ্টাই করছি। ওকে, তো প্রত্যেকে যারা কানেক্ট আছো সেশনটি লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো। ক্লাস নাম্বার 1 যে প্রশ্নগুলো করানো হবে আজকে সেটে দেখবে কটা তোমার হচ্ছে সেটা কাউন্ট করতে হবে। ক্লাস রুটিন এটাই আছে, আমার ক্লাস সকাল 8:30 থেকেই পাবে এবং আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন লিংক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ দা ওয়ে অফ সলিউশনে। ওকে, এবং পেড কোর্স TWS একাডেমি অ্যাপে পাবে। যারা ভর্তি হতে চাও কোনো কোর্সে অবশ্যই TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো, দেন সেখানে তুমি তোমার খুশি মতো ব্যাচ নিতে পারো। চলো আজকের প্রথম প্রশ্ন, সঠিক উত্তর কি হবে বলো? দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কি? আমরা জানি দুধের বর্ণ সাদা, হোয়াইট রেভলিউশন কি সম্পর্কিত? দুধ রিলেটেড, মিল্ক প্রোডাকশন অর্থাৎ দুধ উৎপাদন বৃদ্ধি, যেটাকে আমরা হোয়াইট রেভলিউশন বলি। দুধের রং সাদা হয়, এর কারণ কি? এতে কেসিন থাকে, অ্যালবুমিন, ল্যাকটোজ, গ্লোবিউলিন থাকে। কি হবে এখানে সঠিক উত্তর? তো দুধে কেসিন নামক যে প্রোটিন থাকে, যার কারণবশত দুধের বর্ণ হচ্ছে সাদা। মনে থাকবে অপশন এ সঠিক উত্তর আছে। অনেকেরই এই কোশ্চেনটা হয়তো ভুল গেছে। চলো প্রত্যেকে নোট করবে, যেগুলো ভুল যাবে নোট করবে এবং প্রত্যেক কোশ্চেন 1 2 3 4 করে সিরিয়াল করে নাও, কটা ঠিক হলো কটা ভুল গেল লাস্টে তুমি হিসাব করবে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন পদার্থটি বিদ্যুতের একান্ত কুপরিবাহী? লিথিয়াম, নাইট্রোজেন, ক্লোরিন, সোডিয়াম। দেখো এই যে প্রশ্নটা একটু তুমি জানো এর উত্তর কি হবে, প্রত্যেকেই তোমরা জানো, একটু জাস্ট ভাবতে হবে দেন বেরিয়ে যাবে উত্তর। লিথিয়াম একটা ধাতু, নাইট্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, সোডিয়াম ধাতু। তো ধাতু আমরা জানি তড়িতে সুপরিবাহী হয়, তাহলে আমরা লিথিয়াম সোডিয়াম বললাম সুপরিবাহী। এখন ক্লোরিন, নাইট্রোজেন এর মধ্যে একান্ত কুপরিবাহী। কুপরিবাহী মানে কি? বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তো আমরা একটা প্রশ্ন করাই যেখানে আমরা বলি যে বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন থাকে। তো নাইট্রোজেন গ্যাস নিশ্চয়ই সুপরিবাহী নয়, তাই তো? বৈদ্যুতিক বাল্বের যেটা জ্বলে ওটা ফিলামেন্ট। ফিলামেন্টে কি থাকে? টংস্টেন, যেটা একটা ধাতু, যেটা কি হয় বা বিদ্যুৎ গেলে উজ্জ্বল হয়, আলো দেয়। তো এবং এখানে যে একটা ভেপার বা বাষ্প তৈরি হয়, সেই বাষ্পের জন্য যাতে তোমার একটা বাল্বের চারিদিকে ঘোলাটে আস্তরণ না পড়ে, সেখানে নাইট্রোজেন, আর্গন ইত্যাদি গ্যাস থাকে। তো এইগুলো অবশ্যই সুপরিবাহী হবে না বিদ্যুতের। তাহলে এখানে আমরা এই সেন্সে একটু চিন্তা করলে বলতে পারবো যে নাইট্রোজেন গ্যাস এটা একান্ত কুপরিবাহী। এগুলো কিন্তু পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন, আগেরটা এটা পিএসসি মিসলেনিয়াসের প্রশ্ন। আচ্ছা, নিচের মধ্যে কোনটি হালকা গ্যাস? সহজ কোশ্চেন এটা। হালকা গ্যাস কোনটি? হালকা গ্যাস এখানে কোনটি বলতে পারবে? প্রত্যেকে সেশনটি লাইক করো, শেয়ার করো এবং পড়াশুনো হাল ছেড়ে দিও না, গা ছেড়ে দিও না। যে গতিতে পড়ছো পড়তে থাকো, ঠিক আছে? ওবিসি সার্টিফিকেট নিয়ে তোমরা একটা খবর দেখেছো যে কিছু ক্যান্সেল হবে। তো এই সমস্ত বিষয় অনেকের মাথায় ঘুরছে। তাহলে যদি ওবিসিটা না থাকে কি হবে স্যার? চিন্তার কিছু নেই, চাকরি যদি তোমার কপালে থাকে হবে, এটা তো একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে তোমার চেষ্টা করো না, চেষ্টা করলে বিফলে যাবে না, তুমি আরো একটু বেশি পড়ো, নিশ্চয়ই হবে। ঠিক আছে, হতাশ হওয়ার বা নেগেটিভিটি যত যা হচ্ছে ওগুলো বাদ দাও। তো কোনো একটা ডিসিশন আসলে কারো মনে হয় যে এটা ভালো হচ্ছে, আমার পক্ষে গেছে,
কারো মনে হয় না এটা আমার জন্য ক্ষতিকর হয়েছে। তো এইরকম একটা সিচুয়েশন সৃষ্টি হয় যে সব কাস্ট বাদ দিলে ভালো হতো, অনেকের উক্তি থাকে, অনেকের না এগুলো থাকলে সেই ফেসিলিটি কিছু পাচ্ছে। তো অত কিছু মাথায় রাখতে হবে না, তোমাকে পড়তে হবে। এখন তুমি যদি দেখো রিসেন্ট ডব্লিউবিসিএস এর যদি ডব্লিউবিসিএস এর লাস্ট প্রিলিমস দেখো, লাস্ট 2 বছরের জেনারেল ওবিসি, ওবিসি এবি কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে, কোনো ডিফারেন্স নেই। অর্থাৎ এত পরিমাণ কম্পিটিশন হচ্ছে, কিছুদিন পরে ওই যে কোনো কাস্টে থাক না কেন কাট অফ সবারই প্রায় সমান আসবে, ঠিক আছে। ওই জন্য অত ওইসব নিয়ে প্রভাবিত হওয়ার দরকার নেই। ডিসিশন একটা এসছে, রায় এসছে, এর পরবর্তী কি আসবে সেটা পরে দেখা যাবে, কিন্তু তোমার হাতে যেটা আছে সেটা তোমাকে করতে হবে। তোমার হাতে আছে তোমার ব্রেন, বুদ্ধি, ঠিক আছে, তোমার ক্ষমতা, এগুলো তোমার কাছে আছে। তুমি চেষ্টা করো না, তুমি চেষ্টা করো, আর একটু পড়াশোনার লেভেলটা বাড়াও। দেখছো তুমি আরো ভালোভাবে চান্স পেয়ে যাচ্ছ পরীক্ষায়, ঠিক আছে। কোনো কিছু নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে। বা অনেকে হয়তো ভাবছো আমার সুবিধা হচ্ছে, বিরাট কিছু গা ছেড়ে দেবো, পড়বো কম, ব্যাপারটা কিন্তু তা নয়, ঠিক আছে। অর্থাৎ পড়তে হবে তোমাকে, খুব ভালো করেই পড়তে হবে, মাথায় রাখো, ওকে। হালকা গ্যাস হাইড্রোজেন, হাইড্রোজেন সব থেকে হালকা গ্যাস। যদি বলো হিলিয়াম, না, হিলিয়ামের থেকে হাইড্রোজেন আরো হালকা। আপনার পর্যায় সারণী যদি খেয়াল করি, সবার প্রথমে আছে হাইড্রোজেন 1, প্রোটন সংখ্যা 1টি, তাই তো, হিলিয়াম 2। এবার নিষ্ক্রিয় গ্যাস যদি বলো, হিলিয়াম আছে, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, এগুলোর মধ্যে হিলিয়াম হচ্ছে হালকা, নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে হালকা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, গোবর গ্যাসের মধ্যে কি থাকে? গোবর গ্যাসের মধ্যে কি থাকে? ইথিলিন, অ্যাসিটিলিন, কার্বন ডাই অক্সাইড, মিথেন। সঠিক উত্তর কি হবে? চলো, ইথিলিন, অ্যাসিটিলিন, কার্বন ডাই অক্সাইড, মিথেন। সঠিক উত্তর হয়ে যাবে মিথেন। মিথেন জৈব গ্যাস, যেটা গোবর গ্যাসের মধ্যে থাকে। কার্বন ডাই অক্সাইড, অ্যাসিটিলিন, ইথিলিন এগুলো থাকে না। মিথেনের সংকেত আমরা জানি কি, CH4। আচ্ছা, প্রকৃতিজাত রাবার কোন যৌগের পলিমার? ইথিলিন, প্রোপিন, ক্লোরোপ্রিন, আইসোপ্রিন। প্রকৃতিজাত রবার, যেটা রাবার বা রবার আমরা বলি, এটি কোন যৌগের পলিমার? এটা একটা প্রাকৃতিক পলিমার, রবার, পশম এগুলো একটা পলিমার ধরা হয়। তুমি যদি পলিথিন বলো, সেটাও একটা পলিমার, কৃত্রিম পলিমার। তো এখানে এই যে রবারটা, এটা কোন যৌগের পলিমার যদি আমরা বলি, আইসোপ্রিন। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে, অপশন ডি এখানে সঠিক উত্তর আছে। নিম্নোক্ত কোনটি হাইড্রোজেন বেলুন দ্বারা উত্তোলন করা সম্ভব? দেখো প্রশ্নটা একটু অচেনা কোশ্চেন। হাইড্রোজেন বেলুন, ধরো একটা বেলুন, ঠিক আছে, এই বেলুনে উত্তোলন করা মানে উড়ে যেতে পারবে কি? 1 কেজি জল, 1 কেজি তামা, 1 কেজি পালক, নাকি সবকটি সমান? তো এখানে ভর সবার সমান, ভর সকলের 1 কেজি, কিন্তু ঘনত্ব সবার কিন্তু আলাদা, ঘনত্ব কম কার? তুমি যদি জল, তামা এদের কথা বলো, বা 1 কেজি লোহা, 1 কেজি লোহা কতটুকু হবে? একটুকু হবে, একটা বাটকার 1 কেজি যতটুকু হয় ওটা, তামা আর একটু বেশি হলো, জল আর একটু বেশি হলো, কিন্তু পালক অনেকটা হবে, মানে ওটা হালকা, আমরা বলি পালক হালকা। ভর 1 কেজি আছে, সবার সমান, দেখো ঘনত্ব তাহলে পালকের অনেক কম হবে। তুমি 1 কেজি একটা যদি এখানে বাটকারা দাও, এই একটা বেলুন এরকম ছিঁড়ে পড়ে যাওয়ার মতো হবে, ঠিক আছে। মানে জাস্ট তুমি একটা নর্মাল চিন্তা ভাবনা করো, 1 কেজি একটা বাটকারা দিলে, যেখানে দিলে সেখানে ঝুলে গেল, ঠিক আছে, অর্থাৎ সেটা ফেটে যেতে পারে বা অন্য যাই হোক হতে পারে। তাহলে এখানে অপশন আসছে অপশন সি, এই 1 কেজি পালক, যার যেটা অনেকটা পরিমাণ হবে, অনেকটা জায়গা জুড়ে থাকবে, এবং এটা ঘনত্ব কম হওয়ার কারণে এটা একমাত্র উত্তোলন করা সম্ভব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের জনক কে? সংবিধানের জনক কে? জওহরলাল নেহরু, ডক্টর বি.আর. আম্বেদকর, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, সর্বপল্লী রাধাকৃষ্ণন। সহজ প্রশ্ন, ভারতের সংবিধান এর জনক প্রত্যেকেই পারবে, ডক্টর বি.আর. আম্বেদকর।
দেখো পরীক্ষায় সহজ কঠিন সব রকম প্রশ্ন থাকবে এবং তোমাকে সহজ প্রশ্ন তো সঠিক করতেই হবে এবং কঠিন কোশ্চেন যাতে তুমি পারো সেই অনুযায়ী তোমাকে প্রস্তুতি নিতে হবে। ডক্টর বি আর আম্বেদকর, তাকে বলা হচ্ছে ফাদার অফ দ্য কনস্টিটিউশন। শ্বসন এক প্রকার কি ধরনের বিপাক প্রক্রিয়া? শ্বসন আমরা বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম এটাকে দুটো ভাগে ভাগ করছি, অপচিতি উপচিতি। অপচিতি মানে হচ্ছে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে, উপচিতি মানে বৃদ্ধি পায়। তাহলে শ্বসনে হচ্ছে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়, এটা অপচিতি বিভাগ। অপচিতি বিভাগে আরেকটা এক্সাম্পল মনে রাখবে, রেচন। আচ্ছা, উপচিতি বিভাগ এটা মনে রাখবে এক্সাম্পল সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ, পুষ্টি। ঠিক আছে, পুষ্টি এটা কিন্তু উপচিতিমূলক বিপাক ক্রিয়া। আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি কি কি বলো? প্রাথমিক অর্থাৎ প্রাইমারি কালার আমরা কটি আছে বলবো? প্রাইমারি কালার রয়েছে তিনটি। প্রাইমারি কালার কটি? তিনটি আছে। এক হচ্ছে সবুজ, দুই নাম্বার বলো নীল, এবং তিন নাম্বার হচ্ছে লাল। সবুজ নীল লাল, সুনীল মনে রাখার জন্য সুনীল বলা হয়, সবুজ নীল লাল। তো এখানে অপশন কি কি আছে? লাল নীল সবুজ, অপশন বি। ঠিক আছে, প্রাইমারি কালার। হলুদটা কি কালার বলতে পারবে? হলুদ আমরা একটা সেই ছকের মাধ্যমে তোমাদের দেখিয়েছিলাম এর আগেও, একটা ত্রিভুজ তুমি যদি অঙ্কন করো, তিনটি প্রাইমারি কালার, তিনটি প্রাথমিক কালার যদি তিনটি শীর্ষবিন্দুতে নাও, ঠিক আছে, একটা ধরলে, এটা ধরলে সবুজ, সবুজ, এই জায়গায় রাখলে নীল, আর এখানে রাখলে লাল। তাহলে এই প্রাইমারি কালারগুলো যখন মেশানো হবে, সবুজ আর লাল কি রং হবে বলতে পারবে? সবুজ আর লাল কোন রং দেবে বলতে পারবে? লাল এবং সবুজ হবে হলুদ, এটাকে বলা হবে হলুদ রং। আচ্ছা, লাল এবং নীল এই দুটো রঙের মিশ্রণে কি হবে? আর এই দুটো রঙের মিশ্রণে কি হবে বলতে পারবে? প্রথমে বলো নীল এবং লালের মিশ্রণে কি হবে? নীল এবং লাল, এটা হবে ম্যাজেন্ডা, ম্যাজেন্ডা। আচ্ছা, এটা হবে ময়ূরকণ্ঠী নীল, ময়ূরকণ্ঠী নীল, ময়ূরকণ্ঠী নীল। ঠিক আছে, তো এই যে তিনটি রং আমরা পেলাম, হলুদ, ম্যাজেন্ডা, ময়ূরকণ্ঠী নীল, এগুলোকে বলা হবে কি? এগুলোকে বলা হবে সেকেন্ডারি কালার, অর্থাৎ গৌণ রং। এবার আরেকটা জিনিস মাথায় রাখো, এখানে এই রংগুলো মিশ্রণে বলা হচ্ছে ময়ূরকণ্ঠীর নীল এবং লাল মেশাও, নীল এবং হলুদ মেশাও, সবুজ এবং ম্যাজেন্ডা মেশাও। এদের মিশ্রণে কি রং হবে? এদের মিশ্রণে হবে সাদা। এটার মিশ্রণে সাদা হবে, সবুজ এবং ম্যাজেন্ডার মিশ্রণে সাদা হবে, নীল এবং হলুদের মিশ্রণে সাদা হবে। তো একে বলা হবে, নীলকে হলুদের পরিপূরক বর্ণ। তোমরা একটা জিনিস খেয়াল করবে, আর বাস্তবে এক্সাম্পল আছে, অনেক সময় সাদা জামা পরিষ্কার করার পরে দেখবে একটু নীল দেওয়া হয়, দিলে কি হয়? মানে উজ্জ্বলতা আরো বাড়ে। এটা দিলে কি হয়? অনেক সময় কি থাকে, জলে থাকে আয়রন অক্সাইড, যেটা একটু হলুদ বর্ণের হয়। জলে কি থাকে? আয়রন থাকে। আয়রন বাতাসের সংস্পর্শে আয়রন অক্সাইড তৈরি করে, যার বর্ণ হালকা হলুদ। এবং এই তুমি সাদা জামা যখন কাঁচা হবে দেখবে হালকা হলুদেটে হয়ে যাচ্ছে। তো সেখানে তুমি যদি একটু হালকা নীল দাও দেখবে সাদা হয়ে যাচ্ছে। তো এটা কি? হলুদ এবং নীল একে অপরের পরিপূরক বর্ণ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, জীবদেহের প্রধান শ্বসন বস্তু কোনটি? জীবদেহের প্রধান শ্বসন বস্তু কোনটি? কি হবে? গ্লুকোজ। গ্লুকোজের সংকেত কি? C6H12O6, এটা হচ্ছে কি? গ্লুকোজ।
নিম্নের কোনটি মরু উদ্ভিদের অন্তর্গত? মরু উদ্ভিদের অন্তর্গত নিম্নের কোনটি? বেলগাছ, সেগুন, নিম গাছ, ফণিমনসা। কি হবে এখানে সঠিক উত্তর? সঠিক উত্তর এখানে হয়ে যাবে ফণিমনসা। এটা মরু উদ্ভিদের অন্তর্গত। বেলগাছ, সেগুন, নিম গাছ এগুলো স্থলজ উদ্ভিদের মধ্যে পড়ছে। মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? বলো। মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক এটি আছে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে। পরবর্তী প্রশ্ন, হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? হিমালয় পাদদেশের সমভূমি এটি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? ডুয়ার্স, তরাই, রাঢ়, বারিন্দ্র। তো আমরা জানি তিস্তা নদী, তিস্তা নদী এই হিমালয়ের পাদদেশকে দুটো ভাগে ভাগ করেছে, একটা পশ্চিম ভাগ, একটা পূর্ব ভাগ। পশ্চিমকে বলা হচ্ছে তরাই, পূর্ব দিকে বলা হচ্ছে ডুয়ার্স। তাহলে দার্জিলিং জেলাটা পড়ছে তিস্তা নদীর পশ্চিম দিকে, এটাকে বলা হবে তরাই। তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা বা ডোর, এটা আমরা পাবো জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি জেলায়। নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে? প্রতিফলন, আলোকের প্রতিফলন, তাই তো? প্রতিফলন দুই প্রকার। প্রতিফলন কয় প্রকার? প্রতিফলন হচ্ছে দুই প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে নিয়মিত প্রতিফলন। এক নম্বর হচ্ছে নিয়মিত প্রতিফলন এবং দুই নম্বর হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। কি হবে? বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত প্রতিফলন। এর ছবি আমি দেখাবো। দুই ধরনের তাহলে প্রতিফলন আমরা দেখব আলোক রশ্মির। তাহলে এখানে নিয়মিত প্রতিফলন কিসের উপর হতে পারে? আলো যদি সিনেমার পর্দায় পড়ে, জামার উপরে পড়ে, ঘরের পর্দা, সমতল দর্পণে পড়ে, তাহলে এক্ষেত্রে আমরা দেখব সমতল দর্পণ যেটা সমান, সেখানে আলোক রশ্মি যখন পড়বে যে প্রতিফলন হবে সেটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। দেখো ছবি দেখলে তোমরা ব্যাপারটা ক্লিয়ার করতে পারবে। একটা সোজা যায় একটা রেখা টানলাম, এটা একটা সমতল, এখানে আলোক রশ্মি পড়লো এইভাবে, আলোক রশ্মি একটা ডিরেকশনে চলে গেল এইভাবে। এই যে প্রতিফলনটা বলছি সমান জায়গার উপরে বা সমতলের উপরে যে প্রতিফলনটা হবে সেটা হবে নিয়মিত প্রতিফলন। সমতলের উপরে হয়, সমতলের উপর হবে। সমতলের উপর হলে এটাকে বলা হবে নিয়মিত, নিয়মিত প্রতিফলন। ওকে। এবং এই যে নিয়মিত প্রতিফলন আমরা বললাম, এই নিয়মিত প্রতিফলনে কিছু জিনিস ঘটে স্পেশাল। কি? নিয়মিত প্রতিফলনেই কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়, আদারওয়াইজ হবে না। সে সৎ হোক অসৎ হোক সেটা পরের কথা। প্রতিবিম্ব দুটো ভাগ, একটা রিয়েল ইমেজ, একটা ভার্চুয়াল ইমেজ। সমতল দর্পণে অর্থাৎ আয়নার সামনে আমরা যে প্রতিবিম্বটা দেখি ওটা ভার্চুয়াল ইমেজ, অর্থাৎ অসৎ বিম্ব। সে প্রশ্নটা এখানে আমরা যাচ্ছি না। আমরা বলছি যে নিয়মিত প্রতিফলনে কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে, প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি গঠিত হয়, বিক্ষিপ্ত প্রতিফলনে হয় না। বিক্ষিপ্ত প্রতিফলন মানে সমতল না। ধরো তোমার উপর টর্চ মারা হলো মুখের উপর, তাহলে কি এখানে সমতল না? লাইটটা যেদিকে পড়বে সেদিকে এদিক ওদিক বেরিয়ে যাবে। বিক্ষিপ্ত প্রতিফলনে সব বিষয় দৃশ্যমান হয়। সিনেমার পর্দা বলা হচ্ছে সেখানে বিক্ষিপ্ত প্রতিফলন হয়, কারণ সমান রাখা হয় না, কারণ একটা সিনেমা হল বড় জায়গা, সমস্ত দিক থেকে মানুষ যেন দেখতে পায়, সেই জন্য সেটা অমসৃণ হয়। ধরো এরকম একটা তল রয়েছে, অসমান তল বা অসমতল, এখানে আলো পড়লো এইভাবে গেল, এখানে পড়লো যেটা এইভাবে গেল, এখানে আলো পড়লো এইভাবে গেল। তো বিভিন্ন দিকে
আলোক রশ্মি ছড়িয়ে যাচ্ছে, এই হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য সবকিছু কিন্তু দৃশ্যমান হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মূত্রত্যাগের সঙ্গে যুক্ত পেশিটি হলো কোনটি? মানব শরীরের কথা যদি আমরা দেখি, আমাদের শরীরে প্রচুর পেশি রয়েছে, প্রচুর মাসেল বা পেশি আছে। তো এক এক পেশি এক এক ধরনের কাজ আছে। তো মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে কোন পেশি, মানে সাহায্য করে বা সেটাকে কন্ট্রোল করে বা তার সঙ্গে যুক্ত রিলেটেড দুটো পেশির নাম মনে রাখবে, স্ফিংটার এবং ডেট্রুসোর পেশি। অপশন এ এবং বি উভয়, নোট করে নাও। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল কোন মডেলের উপর ভিত্তি করে? সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, যেটি শুরু হয় কোন প্ল্যানের উপর ভিত্তি করে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মহালনবিশ মডেল। মহালনবিশ মডেলের উপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। সাফারি শব্দের অর্থ কি? দেখো এখানে আর একটু বলে দিই, হ্যারল্ড ডোমান মডেল অনুযায়ী ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, প্রথম পঞ্চবার্ষিকী, এটা শুরু হয় জন স্যান্ডি এবং সুখময় চক্রবর্তী, এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে মহালনবিশ সেকেন্ড। সাফারি শব্দের অর্থ কি? মিসলেনিয়াসের কোশ্চেন। সাফারি যাত্রা করা, শিকারে যাওয়া, চিড়িয়াখানা নাকি চোরা শিকার? সাফারি একটা আরবি শব্দ, সফর থেকে এসছে। সফর নামক আরবি শব্দ থেকে এসছে। যার অর্থ হচ্ছে ভ্রমণ করা। সফর মানে কি? ভ্রমণ করা, ভ্রমণ করা, ঠিক আছে। কিন্তু এই যে সাফারি কথাটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হতো আফ্রিকা জঙ্গলে শিকার করতে যাওয়ার জন্য। আফ্রিকা জঙ্গলে বিশেষ করে শিকার করতে যাওয়াকে বলা হতো সাফারি। তো এই সাফারি কথাটা অর্থ হয়ে যাবে শিকারে যাওয়া। দেখো, যাত্রা করা তোমার মনে হতে পারে, সফর মানে যাত্রা বা ভ্রমণ করা, কিন্তু এটা অ্যাকচুয়ালি এই যে সাফারি কথাটা, সেটা সফর। সাফারি কথাটা ব্যবহার করা হয়েছিল একটা সময়, যেটা হচ্ছে আফ্রিকা জঙ্গলে, আফ্রিকায় শিকার করতে যাওয়াকে কেন্দ্র করে, ঠিক আছে। তো এটা অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার পিএসসি নিয়েছে। পশ্চিমঘাট পর্বতমালার আর এক নাম কি? পশ্চিমঘাট পর্বতমালা, বলো। পশ্চিমঘাট পর্বতমালা যেটা ভারতবর্ষের দক্ষিণ ভারতে, অ্যাকচুয়াল মহারাষ্ট্রের পর থেকে শুরু হচ্ছে, নিচে কেরল পর্যন্ত, তামিলনাড়ু পর্যন্ত আছে এই পশ্চিমঘাট পর্বতমালা টোটালটা। এর আরেক নাম হচ্ছে সহ্যাদ্রি, মলায়াদ্রি, উত্তর সরকার, কোঙ্কন। মনে রাখবে এটি হচ্ছে সহ্যাদ্রি নামে পরিচিত। এর সর্বোচ্চ শৃঙ্গ বলতে পারবে? পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, হাইয়েস্ট পিক কি? সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলো? আনাইমুদি। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে আনাইমুদি। এটা কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখবে। আনাইমুদি এটি কোন রাজ্যে পড়ছে বলতে পারবে? আনাইমুদি যে পর্বত বললাম, এটি হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার হাইয়েস্ট পিক। হাইয়েস্ট পিক হচ্ছে আনাইমুদি, এটি পড়ছে কেরলে। কোন রাজ্যে পড়ছে? কেরল রাজ্যে পড়ছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবাংলার লাল মাটি অঞ্চলের নাম কি? পশ্চিমবঙ্গের লাল মাটি অঞ্চলের নাম কি বলো? রাঢ়, বারেন্দ্র, টাড়, ভাবর। তো এখানে সঠিক উত্তর কি হবে? পশ্চিমবঙ্গের লাল মাটি অঞ্চলের নাম হচ্ছে রাঢ় অঞ্চল। অপশানে সঠিক উত্তর আছে। দেখো, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল কোথা থেকে কোথায় আছে? পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে অবস্থিত এই রাঢ় অঞ্চল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, তাল মানে কি? তাল মানে কি? অনুদৈর্ঘ্য উপত্যকা, অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ উপত্যকা, হ্রদ, শিখর।
ভূগোল থেকে প্রশ্ন। তাল কথার অর্থ হচ্ছে হ্রদ। তাল কথার অর্থ হচ্ছে হ্রদ বা লেক। আচ্ছা, বর্তমানে আমাদের TWS একাডেমি অ্যাপে যে সমস্ত ব্যাচগুলো করানো হচ্ছে, WBPর ফাউন্ডেশন ব্যাচ, WBP KPSI মেন ব্যাচ, NM-GNM প্রয়াস ব্যাচ, এখানে রেলওয়ে ফাউন্ডেশন এবং SSC ফাউন্ডেশন, এই দুটো ব্যাচ চলছে। পাশাপাশি একটা নতুন ব্যাচ যেটা লঞ্চ হয়েছে, সেটি হচ্ছে WBP KP এবং PSCর উপরে একটা ফুল লেন্থ প্র্যাকটিস ব্যাচ। 1 জুন থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে, প্রত্যেকে যারা কানেক্ট আছো এই ব্যাচটা নিতে পারো। প্রাইস এটা আপাতত আমার যেটা মনে হচ্ছে এটা 699 আছে, 699 আছে। অফারটা আজকেই মনে হয় লাস্ট, নয়তো তোমাকে 799 টাকা দিতে হবে। মাত্র 700 টাকা একটা ব্যাচ পাবে, যেখানে 200-র বেশি ক্লাস আছে এবং একটা প্র্যাকটিস তুমি নাও। বর্তমান দিনের সাপেক্ষে তুমি যত বেশি পড়বে তোমার ততটাই অ্যাডভান্টেজ থাকবে। তোমাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, হয়তো দেখা যায় যে পরীক্ষার হলে সহজ প্রশ্ন ভুল হয়ে গেছে। কারণ কি? প্র্যাকটিসের অভাব। জানা প্রশ্ন ভুল হচ্ছে মানে কি? তোমার প্র্যাকটিসের অভাব। তো সেই ব্যাপারটা মাথায় রাখবে। 1 নাম্বার মানে বিরাট ব্যাপার পরীক্ষায়, চাকরি পরীক্ষায়। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে মৌ ভান্ডার। মৌ ভান্ডার এটা আবার কি? মৌ ভান্ডারে উৎপাদন হয় কি? নিউজ প্রিন্ট, কন্ট্রাক্ট, লেন্স, মধু নাকি তামা? মৌ ভান্ডার এটা আবার কি বলতে পারবে? মৌ ভান্ডার একটা জায়গার নাম। মৌ ভান্ডার একটা জায়গার নাম। এখানে উৎপন্ন হচ্ছে তামা। এই মৌ ভান্ডার জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের মৌ ভান্ডারে তামা পাওয়া যায়। এটা একটা জায়গার নাম। অনেকে মৌ ভান্ডার মানে মৌমাছির মধু ভেবে নিতে পারে, কিন্তু উত্তর সেটা হবে না। আচ্ছা, প্রয়োজনে কোন পাখি পিছন দিকে উঠতে পারে? প্রয়োজনে কোন পাখি পিছন দিকে উঠতে পারে? কাক, শকুন, হামিং পাখি, হামিংবার্ড, বাবুই। তো এখানে সঠিক উত্তর কি হবে? দেখো, প্রয়োজনে যে পাখি পিছন দিকে উঠতে পারে সেটা হচ্ছে হ্যামিংবার্ড। হ্যামিংবার্ড হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম পাখি, স্মলেস্ট বার্ড। ওকে। আর দীর্ঘতম পাখি হচ্ছে উট পাখি, যেটা উঠতে পারে না। এখানে একটা পাখির নাম বলতে হবে। নিম্নোক্ত পাখিদের মধ্যে কোনটি উঠতে পারে না? কিউই পাখি, ময়ূর, রবিন, মোরগ। কোন পাখি এখানে উঠতে পারে না? আমরা জানি উট পাখি উঠতে পারে না, অস্ট্রিচ। এখানে আর একটা পাখি আছে যেটা উঠতে পারে না। সঠিক উত্তর হবে কিউই পাখি। কিউই পাখি এটা কিন্তু উঠতে পারে না। রবিন একটা পাখি, আমেরিকান রবিন বলে একটা পাখি রয়েছে, সেটা উঠতে পারে। আচ্ছা, এবার হচ্ছে সর্বাপেক্ষা দ্রুতগামী স্থলবাসী প্রাণী হলো কি? সর্বাপেক্ষা দ্রুতগামী স্থলবাসী প্রাণী হলো কি? কাঙ্গারু, বাঘ, চিতা, হরিণ। সব থেকে ফাস্টেস্ট অ্যানিমেল, প্রাণী, স্থলবাসী প্রাণী এখানে কি হবে? অপশনগুলোর মধ্যে চিতাবাঘ। চিতা সব থেকে দ্রুতগামী। এর গতিবেগ আমরা যদি দেখি 80 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়াতে পারে, এত স্পিডে। 80 থেকে 130। তুমি যদি বাইক চালাও 60+ বাইক মানে স্পিড করো 60, 70, 80, দেখবে গাড়ি টলছে, তাই তো? মানে এত স্পিড মনে হবে। তো চিতা তার থেকেও জোরে দৌড়াতে পারে। এবার আমরা যদি খেয়াল করি সব থেকে দ্রুতগামী প্রাণীর মধ্যে পশু পাখি সব, তো সব থেকে বেশি গতি হচ্ছে পাখিদের মধ্যে তোমার পেরিগ্রিন ফ্যালকন। পেরিগ্রিন ফ্যালকন ইজ দ্য ফাস্টেস্ট বার্ড, সব থেকে দ্রুতগামী পাখি, অ্যান্ড দ্য ফাস্টেস্ট মেম্বার অফ দ্য অ্যানিম্যাল কিংডম। টোটাল অ্যানিম্যাল কিংডম, অ্যানিম্যাল মানে প্রাণী রাজ্যের মধ্যে সব থেকে দ্রুতগামী এই তোমার পেরিগ্রিন ফ্যালকন। গতিবেগ তুমি যদি খেয়াল করো প্রায় 300 কিলোমিটার পার আওয়ার বা 190 মাইল পার আওয়ার, এত গতি। আর ফাস্টেস্ট ল্যান্ড অ্যানিমাল, স্থলবাসী প্রাণী হচ্ছে চিতা। অ্যামং দ্য ফাস্টেস্ট অ্যানিমাল দ্য সি
সামুদ্রিক প্রাণীদের মধ্যে হচ্ছে ব্ল্যাক মার্লিন। ব্ল্যাক মার্লিন এই হচ্ছে জলজ প্রাণী, যেটি সব থেকে গতিশীল জলজ প্রাণীদের মধ্যে। তাহলে এইগুলো তোমরা একটু নোট করে নিও, পরীক্ষায় প্রশ্নটি মিসলেনিয়াসের কোশ্চেন। ঠিক আছে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কবে ঘোষণা হয়? ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সম্প্রদায়ের ভিত্তিতে তোমার ভোট দান করার একটা নীতি যেটা করেছিলেন, সেটাকে আমরা জানি ইতিহাসে সাম্প্রদায়িক রোয়েদাদ বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। এটি ঘোষণা করা হয় 1932 সালে। ঠিক আছে, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। আজকে 2.0 ভার্সন কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, ওভারঅল সব মিশিয়ে একটা দারুণ সেট ছিল। কটা তোমার সঠিক হলো একটু জানিয়ে দাও। দেখো, পড়াশুনো করো, ঠিক আছে, কোনো রকম নেগেটিভ ভাবার দরকার নেই। তুমি পড়ো, তুমি সফল হবে। তুমি চেষ্টা করো, তোমার সফলতা আসবে। ঠিক আছে, কি হয়ে যাচ্ছে না হচ্ছে, ঠিক আছে, সবকিছু মাথায় রাখতে হবে, পাশাপাশি তোমার চেষ্টাটা করতে হবে আরো আরো বেশি। নিশ্চয়ই নিশ্চয়ই তুমি সফল হবে। ঠিক আছে, আমাদের ফ্রি ক্লাস আছে, দেখতে পারো, সাবস্ক্রাইব করে নেবে। এবং TWS একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি, যদি মনে হয় প্রয়োজন অবশ্যই নিতে পারো। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।